নাও ইন দিস মোমেন্ট মিডল ইস্টে কোনো দেশই কিন্তু বর্তমানে সেফ না। সেটা হতে পারে ইসরায়েল, ইরান কিংবা অন্যান্য মধ্যপ্রাচীন দেশগুলি। বিশেষ করে ইসরায়েল এবং ইরানের মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে সামরিক শক্তি। যদি ইসরায়েল এবং ইরান দুজনের মধ্যে যদি যুদ্ধ শুরু হয় এবং ভূগর্ভস্থ যদি বোমার আক্রমণ শুরু করে তারা, তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হতে কিন্তু বেশি সময় লাগবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। অ্যান্ড নাও ইন দিস মোমেন্ট দিস ইজ নট আ মুভি, দিস ইজ রিয়ালিটি। বাস্তবে ইরান ভার্সেস ইরান যুদ্ধ শুরু হয়েছে, তা আমরা মোটামুটি সবাই জানি। বাট এটা কি থার্ড ওয়ার্ল্ড ওয়ারের কোনো সংকেত নাকি অন্য কিছু? এই যুদ্ধ কিন্তু একদিনে শুরু হয়নি, এর পেছনে লুকিয়ে আছে 75 ইয়ার্স ওল্ড হিস্ট্রি। এবং মজার ফ্যাক্ট হচ্ছে 2024 সালের শেষের দিকে ইরান ইসরায়েলের দিকে 300+ বোমা নিক্ষেপ করেছিল, যা ইতিহাসে সবচেয়ে বড় সরাসরি আক্রমণ বলে আখ্যায়িত। ইরান ও ইসরায়েলের যুদ্ধের ভবিষ্যতে কিন্তু আবারও হবে, তবে সে যুদ্ধ যদি কোনো ভুল চালানো হয়, মানে ভুলভাল তথ্য চালানো হয়, তাহলে মিডল ইস্টের কোনো দেশই যেমন সৌদি আরব, ইরান, সিরিয়া, লিবিয়া এমনকি তুরস্কের মতো দেশও ধ্বংস হয়ে যেতে পারে। যদি যুদ্ধটি সত্যি হয় তাহলে কে জিতবে? তো সে জিনিসটাই একটু ভুলভাবে স্টাডি করে দেখা যাক। সো 1948-এ যখন ইসরায়েল কেবল মাত্র তাদের দেশ অফিসিয়ালভাবে শুরু করেছিল, তখন অনেক মুসলিম দেশই এই রাষ্ট্র থেকে ইনলিগাল বা অবৈধ বলে আখ্যায়িত করেছিল। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ইরান ছিল ইসরায়েলের গোপন বন্ধু। শুধু বন্ধুই না, এক কথায় বলা গেলে বেস্ট ফ্রেন্ড। বন্ধুত্ব হিসেবে প্রথম দিকটা শুরু হলেও এখন কিন্তু শত্রুর চেয়েও তারা খারাপ দিকে এসে পড়েছে। তাহলে ফ্রেন্ডশিপ স্টার্ট হলো কিভাবে? তো চলেন সেই জিনিসটি একটু গভীরভাবে স্টাডি করে দেখা যায়। তো 1950 থেকে 1970 তখন ইরানের কিং শাহ মাহমুদ রেজা পাহলভি ইসরায়েলের সঙ্গে তেল চুক্তি, ব্যবসা এমনকি গোয়েন্দা সংস্থাও ছিল। ইরানের রাজধানী তেহরানে তখন ইসরায়েলের দূতাবাস ছিল। মোসাদ, যিনি ইসরায়েলের নাগরিক, তিনি ইরানের সভা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ দিতেন যে কিভাবে জনগণকে নিয়ন্ত্রিত রাখতে হয়। ইন 1979 ইমাম খোমেইনির নেতৃত্বে ঘটে ইসলামিক বিপ্লব। রাজতন্ত্রকে উৎখাত করে ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয়। সেই বিকল্পকে স্লোগান ছিল মার্ক বার শাহ, মার্ক বার আমেরিকা। সেই স্লোগানটির বাংলা অর্থ হচ্ছে ধ্বংস হোক ইসরায়েল, ধ্বংস হোক আমেরিকা। তো এই আন্দোলনটি থেকেই মূলত ইসরায়েলের সাথে ইরানের খারাপ সম্পর্কের সূত্রপাত ঘটে। বাট কিভাবে, আর এই আন্দোলনটি বা কেন হয়েছিল? তো প্রথমে এই প্রশ্নের উত্তরটি বলি যে আন্দোলনটি কেন হয়েছিল। তো ইমাম খোমেইনি ইরানের মানুষকে বুঝিয়েছিল যে ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে খারাপ ব্যবহার করছে, ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছিয়ে যেতে চাচ্ছে, ইভেন এখনো চাচ্ছে। তাই ইমাম খোমেইনি এই ভাষণটি দিয়েছিল। তখন সত্যি সত্যি এমন নিউজ শোনা যাচ্ছিল যে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর আক্রমণ করছে, বোমা ফেলছে এবং ফিলিস্তিনকে ধ্বংস করার প্রকল্প চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জিনিসের সাথে ইরানের জনগণ খুব ভালোভাবে রিলেট করে ফেলে এবং ইরানের জনগণ খুবই রেগে যায় এবং আন্দোলন শুরু করেন। এই আন্দোলনটি চলে প্রায় 2 বছর এবং এই আন্দোলনটির মাধ্যমেই ইরানের কিং শাহ মোহাম্মদ রেজা পাহলভি পদত্যাগ করেন এবং ক্ষমতায় আসে ইমাম খোমেইনি। তখন থেকে ইসরায়েলের সাথে ইরানের একটা দ্বন্দ্ব শুরু হয়। সে দ্বন্দ্বটি ইভেন এখনো রয়েছে এবং আমার মতে পৃথিবী ধ্বংস হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই দ্বন্দ্বটি থাকবে, কিন্তু ততদিন আর ইসরায়েল বলতে কিছুই থাকবে না। আমাদের রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ড ওয়ার 3 হওয়ার সম্ভাবনা 80%-এরও বেশি, কারণ 1979-এর পর থেকে ইরান ও ইসরায়েলের সম্পর্ক দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ইসরায়েলের কাছে বর্তমানে 200-টিরও বেশি বোমা ও অস্ত্র রয়েছে। ইসরায়েলকে আবার সমর্থন করছে ভারত। আমেরিকা আর ইরানকে সমর্থন করছে রাশিয়া, সিরিয়া, হিজবুল্লাহ, হামাস। এরা সবাই ইরানের পক্ষে। ইরান আবার সর্বদাই ইসরায়েলকে ধ্বংস ও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। অপরদিকে ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। আমাদের অ্যানালিসিস অনুযায়ী 3টি জিনিস যা ওয়ার্ল্ড ওয়ার 3 হওয়ার জন্য যথেষ্ট। ফার্স্ট অফ অল, Palestine issue. Iran believe Israel is a illegal state and Iran supported Palestine. এটা শুধু রাজনৈতিক নয়, এটা ধর্মীয় ও মানবিক দায়িত্ব বলেও ইরান মনে করেন। ইরানের বর্তমান প্রেসিডেন্ট আহমাদিনেজাদ প্রকাশ্যে বলেছিল ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে।
দ্বিতীয় যে ইস্যুটি আমরা পেয়েছি সেটি হচ্ছে পরমাণু প্রতিযোগিতা। ইরান ও ইসরায়েল উভয় কাছেই বলা যায় পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু ইসরায়েল ভয় পায় যে ইরান যদি পারমাণবিক অস্ত্র বানিয়ে আমাদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে তো আমাদের আর নিস্তার নেই। তাই ইসরায়েল 13ই জুন 2025 সালের ভোরে ইরানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক আক্রমণ শুরু করেন। এই অভিযানের কোড নেম ছিল অপারেশন রিস্কিং লায়ন। এই হামলায় পরিচালিত করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ও মোসাদ। আঞ্চলিক নেতৃত্ব। দ্বিতীয় যে ইস্যুটা আমরা পেয়েছি সেটি হচ্ছে আঞ্চলিক নেতৃত্ব। যদি ইরান ইসরায়েলের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে ইসরায়েল আর টিকে থাকতে পারবে না, এটা একদম বাস্তব কথা। ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? 1972 সালে 4 ফেব্রুয়ারি ইসরায়েল তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল, কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সে স্বীকৃতি প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি জানায়। 1973 সালে আরব ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে বাংলাদেশে মেডিকেল টিম ও ত্রাণ পাঠানো হয়েছিল। তখনকার ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু, এক কথায় বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। তো যেমনটা বলেছিলাম, ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েল আক্রমণ চালিয়েছিল 13ই জুন 2025 সালে। এর প্রতিশোধে ওই 13ই জুনই সকালবেলা ইরানও আক্রমণ চালিয়েছিল। তারপরের দিন আবার 14ই জুন 2025 সালে ইরান ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে বোমা নিক্ষেপ করে। এই বোমা নিক্ষেপে ইসরায়েলের প্রায় অনেক মানুষ মারা যায়, ইসরায়েলের কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়। কিন্তু এর আগেও ইরান ইসরায়েলের ওপর বিশাল আক্রমণ এবং বিশাল বোমা ফেলেছিল, 30টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছিল। এটি ছিল ইরানের সরাসরি প্রতিশোধ। ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলকে টার্গেট করে ইরান হামলা চালিয়েছিল। এটি ইতিহাসের সবচেয়ে বড় সামরিক আক্রমণ। তো কোশ্চেন ইজ ওয়াই ডু ইরান কেন হামলা করেছিল? তো এই কোশ্চেন অ্যান্সারটি অথবা আপনারা জানেন, কিংবা তাও আমি বলে দিচ্ছি, কিন্তু এখন না। এই প্রশ্নের উত্তরটি দেব আমি ভিডিওর সামনে। তো 2024 সালের 13ই এপ্রিল বিশাল রাতে ইরান লঞ্চে 170টি ড্রোন, 120টি ব্যালিস্টিক মিসাইল এবং 300টির বেশিও ক্রুজ মিসাইল ইসরায়েলের দিকে। এই হামলার কারণ ছিল একটি ইসরায়েলি ড্রোন সিরিয়ার দমস্কে ইরানের কিছু গণ্যমান্য ব্যক্তির উপর আক্রমণ করা হয়েছিল, যারা ছিল ইরানের শীর্ষ কর্মকর্তা। এই শীর্ষ কর্মকর্তাদের সংখ্যা ছিল 7 জন। এই ঘটনার পর ইরান বলেছিল, আমরা কথায় না, এবার আগুনে জবাব দেব। এখানেই বোঝা যায় যে ইরানের শক্তি কেমন। যদি ইরানের পাওয়ারের একটা নমুনা বলি তাহলে ইরানের শাহাদ 138 নামে একটি ড্রোন রয়েছে, যে ড্রোন দিয়ে সৌদি আরবের তেলের রিফাইনারি ধ্বংস করা সম্ভব। এই ড্রোনগুলো ছোট ছোট কিন্তু সস্তা, অত্যন্ত ধ্বংসাত্মক। এমনকি রাশিয়াও এই ড্রোনগুলো কিনছে ইউক্রেনকে যুদ্ধে হারানোর জন্য। তো থিঙ্ক দ্যাট যদি ইরান অন্যদের হাতে এত শক্তি তুলে দিতে পারে তারা নিজেদের হাতে কত শক্তি জমিয়ে রেখেছে। ইরান যদি যুদ্ধ না করে তাহলেও ইরানের কিছু হবে না। তবে ইরান বিশ্ববাসীদের কাছে একটি মেসেজ দিচ্ছে যে আমরা মুসলিম রাষ্ট্র, আমাদেরকে দুর্বল দেব না, আমরা চুপ করে থাকি কিন্তু ভয় পাই না, আমরা প্রস্তুতি নিচ্ছি। ইরান শুধুমাত্র ইসরায়েলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এত শক্তিশালী হচ্ছে না, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, ইয়েমেন সব নিপীড়নের হয়ে জবাব দেওয়ার জন্যই ইরান এত পরিমাণে শক্তিশালী হচ্ছে। ইভেন ইসরায়েলও বলছে আমরাও জবাব দেব যে কোনো মূল্যে। আর অপর পাশে ইরান বলছে আরো একটা হামলা হলে আমরা তেল আবাবির মুখে ফেলবো, অর্থাৎ তেল বিক্রি বন্ধ করে দেব। তদন্তটা আপনারা জানেন, ইরানে কিন্তু 2 টাকা দিয়ে 1 লিটার পরিমাণে তেল পাওয়া যায়। তার মানে ইরানে প্রচুর পরিমাণে কম দামে তেল পাওয়া যায়। তেল যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ইসরায়েল এবং পশ্চিমের মতো দেশগুলি একদমই চলতে পারবে না, এটা তারা খুব ভালো করে জানে। তো দিস ইজ নট আ ওয়ার, এটা আত্মপরীক্ষার যুদ্ধ। যখন আপনি শুনবেন ইরান নিজস্ব অর্থে খাবার পাঠাচ্ছে গাজার শিশুদের জন্য, তখন বুঝবেন এই লড়াই কেবল রাজনৈতিক না, এই লড়াই। আপনি যদি মনে করেন এই প্রতিশোধ অন্যায় নয়, আত্মমর্যাদা প্রতীক, তাহলে কমেন্টে লিখুন #ফ্রি গাজা, #ফ্রি প্যালেস্টাইন। পুরো বিশ্বকে জানান আসল সত্যটা কি।